গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আবার তোমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, যেটি এই বছরের নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর জন্য অত্যন্ত কমন। এছাড়া যারা বিএ পড়াশোনা করছে অনার্স নিয়ে, তোমাদের যাদের অনার্সে প্রাচীন ভারত আছে, বৈদিক যুগ আছে, তাদের জন্য কমন। এছাড়া মাস্টার ডিগ্রি যারা করছো, স্পেশাল পেপার যাদের বৈদিক যুগ আছে বা বৈদিক সাহিত্য আছে, তাদের জন্যও এই আজকের ভিডিওটি বা আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা এসএসসি দেবে, নেট সেট দেবে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি বা এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে এসে থাকে। তো 11-এর জন্য তো কমন, বাকি তোমরাও অবশ্যই ভিডিওটি দেখবে। আজকে এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব বৈদিক সাহিত্য নিয়ে। বৈদিক সাহিত্যের যে বিশাল ভাণ্ডার, মহাসমুদ্র, তার থেকে আমরা যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। তো প্রথমে একটু বলে নেই যে বৈদিক যুগ অতি প্রাচীনকালে আমাদের ভারতবর্ষে শুরু হয়েছে, যেটা খ্রিস্টপূর্ব প্রায় 1750 খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছে এবং সেখান থেকে চলে আসছে। এবং এই সময় থেকেই ভারতবর্ষের প্রকৃত লিখিত উপাদান পাওয়া যায়। তো এই সাহিত্যের কিছু অংশ আমরা আজকে তুলে ধরার চেষ্টা করছি, যেটি ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী খুবই কমন প্রশ্ন এখান থেকে আসে বা আসবে। তো দেখে নাও। তো আজকে বৈদিক সাহিত্যে আমাদের কি কি আছে বিষয়গুলো। এক, বৈদিক সাহিত্য মূলত প্রধান 4টি গ্রন্থ। সেটি হলো, এক, ঋগ্বেদ, বেদ, 2 সামবেদ, 3 যজুর্বেদ, 4 হলো অথর্ববেদ। বেদ, এই 4টি মূলত প্রধান বেদ। তাহলে বেদ আসে, বেদ কয়টি? 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এর মধ্যে এই যে ঋগ্বেদ, যেটা এটি হলো পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ, পৃথিবীর প্রাচীনতম লিখিত যে সাহিত্যিক গ্রন্থ, সেটা হলো এই ঋগ্বেদ। এই ঋগ্বেদ প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 1000 অব্দের মধ্যে লেখা হয়। এই বেদগুলিকে, এই যে 4টি বেদ, এই বেদগুলিকে আবার প্রত্যেকটিকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি? ব্রাহ্মণ, 2 অরণ্যক, 3 হলো সংহিতা, 4 হলো উপনিষদ। তাহলে মূলত বেদ হলো 4টি, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। প্রত্যেকটি বেদের আবার
চারটি করে অংশ আছে বা চারটি করে ভাগ আছে। ব্রাহ্মণ, সংহিতা, অরণ্যক, উপনিষদ বা ব্রাহ্মণ, অরণ্যক, সংহিতা, উপনিষদ, এই চারটি ভাগ এক একটির। তাহলে টোটাল চারটি বেদ, এক একটার চারটি অংশ হলে তাহলে চারটির 4 × 16টি অংশ, 16টি তোমার এই ভাগ এবং প্লাস মূলত এই চারটি, তাহলে টোটাল 20টি বেদের এই অংশ। এবার আমরা বেদ পাঠ করতে গেলে এর কিছু অঙ্গ উপাঙ্গ আছে, সেগুলি সম্পর্কে জানবো। মূলত আমরা ভাগ ভাগ করে আমরা আলোচনা করি। যে দেখলাম এখানে টোটাল 20টি বেদকে পেলাম, প্রধান বেদ। এবার একে আমরা যদি আমরা 2 ভাগে ভাগ করে আলোচনা করি, এখান থেকে ধরো দ্বিতীয়তে আমরা দেখব, দ্বিতীয় পাঠে বেদাঙ্গ। বেদাঙ্গ বলা হয়। বেদাঙ্গ কি? এই বেদেরই অংশ। যেমন আমাদের শরীর, মানবদেহের একটা শরীরের মধ্যে হাত, পা, মাথা, চোখ, কান, নাক, প্রত্যেকটি এক একটা যেরকম অঙ্গ, ঠিক তেমনি বেদেরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। এগুলোকে ছাড়া বেদ কমপ্লিট নয়। বেদকে পাঠ করতে হলে এই বেদাঙ্গ অবশ্যই জানা প্রয়োজন। তো এই বেদাঙ্গগুলিকে আমরা, বেদাঙ্গ বিশাল ভাণ্ডার, সেখান থেকে আমরা এটাকেও আমরা 2টি ভাগে ভাগ করে আলোচনা করব। এক হলো এই বেদাঙ্গের 2টি ভাগ করে আমরা আলোচনা করব। এক হলো সূত্র সাহিত্য, সাহিত্য। 2 হলো দর্শন সাহিত্য। দর্শন সাহিত্য, দর্শন সাহিত্য, সূত্র সাহিত্য। অর্থাৎ বেদ পাঠ করতে গেলে কিছুটা সূত্র অবলম্বন করতে পারতে, একটা নির্দিষ্ট পথ ধরে আমাদের এগোতে হবে। তাছাড়া এই বিশাল ভাণ্ডারের কিছু বোঝা যাবে না। তো এই সূত্র সাহিত্যকে আমরা কিভাবে এগোবো পথ ধরে? তো এর জন্য আবার এই সূত্র সাহিত্যের এখান থেকে আমি তোমাদের একটা ম্যাপ করে ছক করে আজকে বুঝিয়ে দেবো যে কিভাবে আমরা গেলে আমাদের মনে রাখবে, প্রত্যেকটা প্রশ্ন আমাদের মনে থাকবে, সেভাবে আমরা দেখব। সূত্র সাহিত্য, এই সূত্র সাহিত্যকে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। সূত্র সাহিত্য, বেদ পাঠের জন্য যে সূত্রের প্রয়োজন, সেই সূত্র সাহিত্যের এক হলো 6টা ভাগ বললাম। এক হলো শিক্ষা, শিক্ষা। 2 ছন্দ, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, 4 হলো নিরুক্ত, 5 হলো জ্যোতিষ, কল্প, 6। অর্থাৎ এই যে সূত্র সাহিত্য একে আবার 6 ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি? শিক্ষা, সূত্র সাহিত্য বা শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প, এই যে 6টি ভাগ, এই 6টি ভাগকে অবশ্যই আমাদের জানতে হবে। তাছাড়া এগুলো হলো প্রত্যেকটাই সূত্র সাহিত্য।
এই সূত্র সাহিত্য ছাড়া বেদের কোনো কিছুই বোঝা যাবে না। শিক্ষা, শিক্ষা গ্রহণ করতে হবে একটা আলাদা পাঠ এটা। তারপরে ছন্দ, শিক্ষার মধ্যে ছন্দ কীভাবে করতে হবে সেটা, ব্যাকরণ সম্পর্কে জানতে হবে, নিরুক্ত জানতে হবে, জ্যোতিষ যে জ্যোতির্বিদ্যা সেই সম্পর্কেও জানতে হবে, কল্প সম্পর্কে জানতে হবে, কল্প অর্থাৎ কাল, এই বিভিন্ন বিষয় 6টি বিষয় সম্পর্কেও আমাদের জানতে হবে। এগুলো প্রত্যেকটি বৈদিক সাহিত্য অর্থাৎ বেদের এক একটি অংশ। তাহলে এখানে আমরা 6টি জানলাম। আমরা যদি এইভাবে ছক করে পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। এরপরে আমরা এই যে কল্প, বেদে এই কল্পকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে আমরা একটা ছক করে ভাগ করি যে কল্প সাহিত্য, এই যে কল্পসূত্র সাহিত্য, একে আবার যে 4 ভাগে ভাগ করা হয়েছে সেই 4টা কি? শ্রোত্র 1, শ্রোত্র 2 হলো গৃহ্য অর্থাৎ গুহ্য অত্যন্ত গোপনীয় যেটা গুহ্য, 4 হলো 3 হলো শুলভ, 4 হলো ধর্ম। তাহলে কি কল্পের এই যে কল্প, এই কল্পকে কল্পসূত্র সাহিত্যকে আবার 4টি ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। সেটি কি? 1 হলো শ্রোত্র, তারপরে 2 হলো গৃহ্য বা গুহ্য অত্যন্ত গোপনীয় যেটা, তারপরে শুলভ সাহিত্য, তারপরে হলো ধর্ম। এই যে আমরা ধর্ম ধর্ম বলি, ধর্মটা কি কি বিষয় ধর্ম সেইটা সম্পর্কে আলাদাই একটা গ্রন্থ রচনা আছে। ধর্ম সম্পর্কে জানতে গেলে আমাদের এই বিষয়টা পাঠটা জানতে হবে। তো এগুলো প্রত্যেকটি এই কল্পসূত্র সাহিত্যের অংশ 4টি। এইবার দেখো আমি যেভাবে তোমাদের ছক করে বলছি ঠিক সেইভাবে পড়তে হবে, তবেই সঠিক মনে থাকবে। এবং এইভাবেই আমি কিভাবে প্রশ্ন পরীক্ষাতে আসে সেটাও আমি বলে দেবো তোমাদের। এইবার এই যে শুলভ সাহিত্য, এই শুলভ সাহিত্যকে আবার 3 জন মহারিষি এই শুলভ সাহিত্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে 3টি আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছে এই শুলভ সাহিত্য সম্পর্কে। সেই 3টি মহারিষি কারা? 1 ঋষি কাত্যায়ন, কাত্যায়নী অর্থাৎ ঋষি কাত্যায়ন, ঋষি কাত্যায়ন। 2 নম্বরে ঋষি বৈধায়ন, ঋষি কাত্যায়ন, ঋষি বৈধায়ন, ঋষি অপস্তম্ভ। 3 জন হলো ঋষি অপস্তম্ভ, অপস্তম্ভ। 3 নম্বর হলো ঋষি অপস্তম্ভ। তো এই 3 জন মহারিষি এই অপস্তম্ভ, অপস্তম্ভ 3 জন মহারিষি এই শুলভ সাহিত্য সম্পর্কে লিখেছেন। ঋষি কাত্যায়নী শুলভ সাহিত্য,
ঋষি বৈধায়নের শুল্ব সাহিত্য, ঋষি অপস্তম্ভের শুল্ব সাহিত্য। এই শুল্ব সাহিত্যকে আমাদের জানতে হবে, তবে আমরা এই তিনজন মহারিষির শুল্ব সাহিত্য যদি আমরা জানি তাহলে এটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানা যাবে। এরপরে যে ধর্ম, ধর্ম কি, এই ধর্ম নিয়ে আবার কি করেছে, পাঁচজন মহারিষি এই ধর্ম সম্পর্কে আবার বলেছেন যে পাঁচটি আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছে তারা। সেই পাঁচটি মহারিষি কারা, এই ধর্ম কি তার ব্যাখ্যা দিয়ে পাঁচজন মহারিষি পাঁচটি আলাদা আলাদা ধর্মীয় গ্রন্থ রচনা করেছে, যেটা ধর্ম সাহিত্য নামে পরিচিত। সেই আলাদা আলাদা ঋষির নাম অনুযায়ী এক হলো ঋষি গৌতম, দুই ঋষি অপস্তম্ভ, তিন ঋষি বলিষ্ঠ, ঋষি চার ঋষি বৈধায়ন, পাঁচ নম্বরে হলো ঋষি বৈখানস। কি ধর্ম সম্পর্কে চারজন মহারিষি তারা চারটি আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছে। এই চারটি গ্রন্থ যদি জানা যায় তবেই ধর্ম বিষয়টা কি প্রকৃত জানা যাবে। সেই পাঁচজন ঋষি কারা, ঋষি গৌতমের ধর্ম, ঋষি অপস্তম্ভের ধর্মীয়, তারপরে ঋষি বলিষ্ঠ, ঋষি বৈশায়ন, ঋষি বৈখানস। এই যে পাঁচজন মহারিষি এই পাঁচজন ধর্ম সম্পর্কে বিস্তারিত লিখে পাঁচটি গ্রন্থ আলাদা আলাদা গ্রন্থ রচনা করেছেন। এগুলি প্রত্যেকটি হলো দেখো বেদাঙ্গ, অর্থাৎ বেদাঙ্গের সূত্র সাহিত্য। এগুলি এই এতগুলি, তাহলে কতগুলি হলো সূত্র সাহিত্য বেদাঙ্গের, প্রত্যেকটি বেদেরই এই মেন বেদ, এই বেদেরই চারটি বেদেরই অংশ এগুলো প্রত্যেকটাই। তাহলে সূত্র সাহিত্য কতগুলো, এক শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, কল্প। এই পাঁচটি সূত্র সাহিত্যের মধ্যে যে আমরা দেখলাম লাস্ট কল্পসূত্র সাহিত্য, এই কল্পসূত্র সাহিত্যকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। সেই চারটি ভাগ কি, শ্রোত্র, গ্রুহ্য বা গৃহ্য, তারপরে শুল্ব, তারপরে হলো ধর্ম। এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। এরপরে এই যে শুল্ব সাহিত্য বা শুল্ব সূত্র সাহিত্য, এই শুল্ব সূত্র সাহিত্যকে আবার তিনজন মহারিষি তিনটি আলাদা আলাদা ব্যাখ্যা করে আলাদা আলাদা গ্রন্থ রচনা করছে। তিনজন ঋষি কারা, এক ঋষি হলো কাত্যায়ন, ঋষি বৈধায়ন, ঋষি অপস্তম্ভ। এই তিনজন মহারিষি কি করেছে, এই শুল্ব সাহিত্য সম্পর্কে বা শুল্ব সূত্র সাহিত্য সম্পর্কে আলাদা আলাদা তিনটি গ্রন্থ রচনা করে। এরপরে দেখো এর মধ্যে আমরা যে ধর্ম পেলাম, আমরা শুধু ধর্ম করি, এটা করলাম ওটা করলাম, এইভাবে ধর্ম হবে, এটা করলে আমাদের ধর্ম, এই জিনিসটা আমাদের ধর্ম। সেই ধর্ম বিষয়টা কি, সেই ধর্ম সম্পর্কে আবার পাঁচজন মহারিষি আলাদা আলাদা পাঁচটি
ধর্মীয় গ্রন্থ লিখেছে। এই ঋষি 5 জন কারা? 1 হলো ঋষি গৌতম, 2 হলো ঋষি অপস্তম্ভ, 3 হলো ঋষি বলিষ্ঠ, 4 হলো ঋষি বৈশায়ন, 5 হলো বৈধায়ন, ঋষি বৈধায়ন, আর 6 হলো ঋষি বৈখানস। এই তোমার 5 জন ঋষি আলাদা আলাদাভাবে ধর্ম সম্পর্কে বলেছে। এগুলো পড়লে তবেই আমরা প্রকৃত ধর্ম কি সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এছাড়াও বেদের আরও দেখে একটা অংশ আমরা ছেড়ে দিয়েছি উপরে, সেই একটা অংশ কি যে না দর্শন সাহিত্য। এই দর্শন সাহিত্যকে আমরা এরকম ভাগ করে নিয়ে এসে আবার আমরা দেখব যে এর মধ্যে কি আছে। দর্শন সাহিত্য এখান থেকে আমরা এরকম ছক করে করে পড়ব প্রত্যেককেই, যে এই দর্শন সাহিত্যকে আবার 6 ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে। অর্থাৎ বলা হয় যে দর্শন হলো 6টি স্বরদর্শন, 6 জন মহাঋষি 6টি আলাদা আলাদা দর্শন সাহিত্য রচনা করেছে। সেই 6টি দর্শন সাহিত্য কি কি সেগুলো আমাদের জানতে হবে। এটিও প্রত্যেকটি বেদের অঙ্গ, অর্থাৎ বেদাঙ্গ মধ্যে যে দর্শন সাহিত্য। দর্শন কি না, দর্শন হলো বেদে বলা হয়েছে দর্শন অর্থাৎ ভগবানকে জানা, ভগবানকে দেখা। সেটি কোথায় আছে? সেটি বেদ বলছে যে আমাদের এই দেহের ভিতরেই ঈশ্বর পরমেশ্বর ভগবান তিনি বিরাজ করছে। সেগুলো জানতে গেলে এই দর্শন জানতে হবে। 6টি দর্শন জানতে হবে। 6টি দর্শন জানলে তবেই আমরা নিজের ভিতরেই ভগবানকে দেখতে পারবো, যে আমি কে, আমি কোথা থেকে আসলাম, আমি কোথায় আবার যাব। এই বিষয়টা হলো দর্শন, অর্থাৎ নিজেকে সাক্ষাৎ দেখা, নিজে অর্থাৎ ভগবানকে সাক্ষাৎ দেখা। তো এই দর্শন সাহিত্য কয়টি বললাম? 6টি। এই 6টি দর্শন সাহিত্য কি যাদের একত্রে স্বরদর্শন বলা হয়? 1 নম্বরে হলো সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন কে লিখেছেন? কপিল মুনি। কপিল মুনি সম্পর্কে আমরা অনেকেই শুনেছি। দেখো, প্রতি বছর মাঘ মাসের সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা হয়। সেখানে কপিল মুনির আশ্রম আছে। সেই কপিল মুনিরই সাংখ্য দর্শন রচনা করেন তিনি। বলা হয় যে ভগবানের একটা অবতার ছিলেন। সে যাই হোক, এই কপিলের সাংখ্য দর্শন এটা। তারপরে 2 নম্বরে হলো যোগ দর্শন, যোগ দর্শন। এই যোগ দর্শন কে লিখেছেন? ঋষি পতঞ্জলি। ঋষি পতঞ্জলির যোগ দর্শন। এই প্রাচীন যোগ দর্শনের যে অনুকরণ করেই বর্তমানে রামদেব স্বামী, আমরা গোটা ভারতবর্ষ তথা পৃথিবী জোড়া বিখ্যাত যে যোগগুরু রামদেব স্বামী, তিনি এই পতঞ্জলি আশ্রম করে পতঞ্জলি নাম দিয়ে যোগ দর্শন, যোগ শিক্ষা দিচ্ছে গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী জোড়া। তাহলে যোগ দর্শনকে সেটা আমরা রামদেবের স্বামীর কে টিভিতে প্রত্যেকেই দেখেছি, প্রত্যেকেই জানি কিভাবে যোগ দ্বারা, অর্থাৎ যোগ মানে ব্যায়াম, বিভিন্ন রকম ব্যায়ামের দ্বারা যে শরীরকে নিরোগ রেখেও ভগবানকে লাভ করা যায়, সেটা বর্তমানে আমাদের রামদেব স্বামী দেখাচ্ছেন। সেটা হলো এই যোগ দর্শন। আদি যে পতঞ্জলি ঋষি লিখেছিলেন যোগ দর্শন,
সেই যোগ দর্শন। তাহলে সাংখ্য যোগ দর্শন। এর 3 নম্বর হলো ন্যায়, ন্যায় দর্শন। ন্যায় দর্শন কে লিখেছেন? ঋষি গৌতম। ঋষি গৌতম। তাহলে ঋষি গৌতম বা গৌতম মুনি ন্যায় দর্শন লিখেছেন। কটা হলো? 3 নাম্বার। 1 সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, 3টি। আর কি থাকলো? বৈদেশিক। 4 নাম্বার হলো বৈদেশিক দর্শন। বৈদেশিক নয়, বৈদেশিক। বৈদেশিক। বৈদেশিক কি? বৈদেশিক দর্শন। বৈদেশিক দর্শন কে লিখেছেন? ঋষি কনাদ। ঋষি কনাদ। ঋষি কনাদ লিখেছেন বৈদেশিক দর্শন। 5 নম্বরে হলো পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা। পূর্ব মীমাংসা দর্শন। পূর্ব মীমাংসা দর্শন। পূর্ব মীমাংসা দর্শন লিখেছেন কে? জৈমিনী ঋষি। জৈমিনী ঋষি। পূর্ব মীমাংসা লিখেছেন জৈমিনী ঋষি। তাহলে কয়টা হলো? 5টা। এরপরে 6 নম্বরে হলো উত্তর মীমাংসা। উত্তর উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এটা কি লিখেছেন? এই উত্তর মীমাংসা লিখেছেন বেদব্যাস। বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব। এই ব্যাসবেদের উত্তর মীমাংসা দর্শন। এই যে 6টি দর্শন, এদের একত্রে স্বরদর্শন বলা হচ্ছে। আবার দেখানো স্বরদর্শন কি? সাংখ্য দর্শন, সাংখ্য যোগ ন্যায়, বৈদেশিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এই যে 6টি দর্শন সাহিত্য, 6টি দর্শনকে একত্রে স্বরদর্শন বলা হয়। এই হলো বৈদিক সাহিত্যের বেদের কয়েকটি অংশ, যেটা এগুলো পড়তে গেলে তবেই আমরা বেদকে প্রকৃতভাবে বুঝতে পারবো। তো এছাড়াও বেদের আরও 2টি অংশ আছে, যেরকম উপবেদ। রামায়ণ ও মহাভারতকে বলা হচ্ছে উপবেদ বা পঞ্চম বেদ। পরীক্ষায় আসে পঞ্চম বেদ কাকে বলা হয়? রামায়ণ ও মহাভারতকে বলা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, পঞ্চম বেদ। পঞ্চম বেদ। কলমে কালি কমে গিয়েছে, কালি ভরতে ভুলে গিয়েছে আমি। পঞ্চম বেদ। পঞ্চম বেদ। পঞ্চম বেদ কি?
রামায়ণ ও মহাভারত। এই রামায়ণ ও মহাভারতকে বলা হচ্ছে পঞ্চম বেদ। এই হলো টোটাল বেদের অর্থাৎ বৈদিক সাহিত্যের বিশাল ভাণ্ডার। এছাড়া আরও আছে যে 18 খণ্ড পুরাণ আছে, বেদের 18 খণ্ড পুরাণ। কি যে ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ, তারপরে গরুর পুরাণ, নারদ পুরাণ, মৎস্য পুরাণ, এরকম শিব পুরাণ, লিঙ্গ পুরাণ, এরকম টোটাল 18টি পুরাণ আছে। এতগুলি নিয়ে আমাদের বিশাল বৈদিক সাহিত্য। তো আজকে তোমাদের এই বৈদিক সাহিত্য সম্পর্কে জানালাম, যেখান থেকে বিভিন্ন এই বছর দেখো, এই বছর নেট 2024 সালে নেট কলেজ প্রফেসরি পরীক্ষাতেও এখান থেকে এসেছিল এই ন্যায় দর্শন বা যোগ দর্শন, এই দুটোর মধ্যে যে কোনো একটা এসেছিল। যোগ দর্শনের লেখককে অর্থাৎ ঋষি গৌতম, বা যোগ দর্শন আসলে ঋষি পতঞ্জলি, আর ন্যায় দর্শন আসলে ঋষি গৌতম। এরকম প্রশ্ন দেয় যে যোগ দর্শন কার লেখা, বা বৈদেশিক যে দর্শন কার লেখা, এগুলি প্রশ্ন আসে। উত্তর মীমাংসা বা পূর্ব মীমাংসা লেখককে বা রচয়িতাকে, এগুলো আসে। তোমার স্বরদর্শন কি, এগুলো আসে। পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি বা লিখিত সাহিত্যিক উপাদানের নাম কি, সেটা হলো ঋগ্বেদ। ধর্ম বিষয়টা বেদের কোন অংশ, বা এই কল্পটা কি, এইভাবে বিভিন্ন ভাগ করে করে আমাদের প্রশ্নগুলি আসে। তো আজকে এইভাবে আমি যেভাবে বললাম, এইভাবে যদি তোমরা শখ করে মুখস্থ করো, তাহলে এই বিশাল ভাণ্ডারটা অবশ্যই তোমাদের মনে থাকবে, এবং যা তোমাদের আগামী দিনের প্রত্যেকটা ক্ষেত্রে 11-এ 12-এ বিভিন্ন চাকরি পরীক্ষাতে, এবং পরবর্তীকালে যারা তোমরা মাস্টার ডিগ্রি করবে বা কলেজে অনার্স নেবে, তাদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বৈদিক সাহিত্যটা। তো ভিডিওটি বা ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা প্রত্যেকেই ভিডিওটি থেকে আরও যাতে অনেক তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে, তো অবশ্যই তোমরা সোশ্যাল মিডিয়াতে আরও শেয়ার করে দেবে, সব বন্ধুদের শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ক্লাস নিয়ে। আজকের মতো বাই।